বোমাবাজি করে কয়েকজনকে আহত করে যারা বিএনপিকে দমানোর চেষ্টা করছে তারা শেখ হাসিনার পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাতে রাজধানীর পল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, বহু বছর যাবৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা বিএনপিকে এত সহজে দমন করা যাবে না। যারা এসব বোমাবাজি করে বিএনপিকে দমন করতে চায় তারা কারা সেটা আন্দাজ করা যায়, তবে সুস্পষ্ট প্রমাণের অভাবে তাদের পরিচয় প্রকাশ্যে আনা যাচ্ছে না। এদিকে বিএনপি কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সে অমুক দিয়ে সে দুটো বোম ফাটিয়ে কয়েকজনকে আহত করে যে দৃষ্টান্ত স্থাপন করছেন, এটা সেই কালে পুরনো, এটা শেখ হাসিনার পথেই হাঁটা বলে আমি মনে করি। শেখ হাসিনা যে পথে হাঁটতেন তারাও মনে করছেন এই পথেই বোধহয় সাকসেসফুল। তাই যদি হতো তাহলে তো বিএনপি নিশ্চিহ্ন হয়ে যেত। ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের ফল ঘোষণা নিয়ে বিশৃঙ্খলা হয়েছে। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের গাড়ি বহরে হামলা করে দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শনিবার রাত 9:45টার দিকে বালিয়াডাঙ্গি সমীর উদ্দিন স্মৃতি কলেজের মাঠে এই ঘটনা ঘটে। এ সময় মির্জা ফয়সাল আমিনের প্রাইভেট কার ভাঙচুর করা হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানায়, কমিটি ঘোষণার পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাড়িতে উঠতে গেলে তার উপর হামলা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িতদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর গুলশানে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি আরও বলেন, এই ঘটনায় সরকারের মদত রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। দেশ ও জাতির অদৃশ্য শত্রুরা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শনিবার গুলশানের লেকশোর হোটেলে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রদল। সেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা তাদের সেই ব্যানারকে সফল করার জন্য নেপথ্যে আমরা সর্বাত্মক ভূমিকা পালন করেছি। গণঅভ্যুত্থানে শহীদ 142 পরিবারের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। এ সময় জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। মিটফোর্ড হত্যাকাণ্ডের কথা তুলে ধরে হত্যাকারীদের গ্রেফতার না করায় উদ্বেগ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে, আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, তাকে ধরা হচ্ছে না। ধরা হলো, অন্যদেরকে অ্যারেস্ট করা হলো, তাকে ধরা হচ্ছে না। কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত। কেন হয়নি, কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে, একবারও তো এই কথাটি বলা হয়নি। এ সময় বিএনপি অন্যায়কারীদের প্রশ্রয় দেয় না বলেও মন্তব্য করেন তারেক রহমান। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা, নিরাপত্তা দেওয়া। সরকার কেন ব্যর্থ হচ্ছে? আমরা কি তাহলে দলে নিব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে সেখানে সরকারের কোনো কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কারো কোনো প্রশ্রয় আছে? দেশ ও জাতির অদৃশ্য শত্রুরা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামীতে বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিটফোর্ডে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে একটি পক্ষ রাজনৈতিক ফায়দা লুটছে বলে শনিবার দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এই ঘটনায় দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি তার।
এদিকে মূল আসামিরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে বলে দাবি করেছে যুবদল। আসল অপরাধীদের মামলা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ যুবদল নেতাদের। বুধবার সন্ধ্যায় রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে হত্যা করতে দেখা যায় ৩ জনকে, যাদেরকে বিএনপির সহযোগী সংগঠন যুবদলের নেতাকর্মী বলে অভিযোগ ওঠে। যদিও যুবদলের দাবি, সিসিটিভির ফুটেজে যাদের দেখা গেছে তারা কেউই দলীয় কর্মী নন। তবে এজাহারে যাদের নাম এসেছে তাদের মধ্যে ৩ জনের দলীয় পরিচয় থাকায় এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে। তবে কয়েকজনকে আসামি তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ যুবদলের। পরিবার আজকে বলছে যে ৩ জনকে আসামির তালিকা থেকে বাদ দিয়ে বাদীর মেয়ে আজকে বলেছে চ্যানেল 24-এ, আমরা দেখেছি ভিডিও ফুটেজটা, আপনারা দেখবেন যে ওখানে বলেছে নতুন ৩ জনকে, নিরাপরাধ ৩ জনকে এই মামলা আসামি করা হয়েছে। এটা কারা করলো? নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় বহিষ্কারের সিদ্ধান্তকে জরুরি ও সাহসী বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। গতকাল যেটা দেখেছি, আমাদের দল সাহসিকতার সহিত যে কয়েকজনকে বহিষ্কার করেছে। মূল হোতাকে কারা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে বাইর করতে হবে। এদিকে বিএনপি কর্মীদের নাম আসামি তালিকা এলেও বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা সে নিয়ে প্রশ্ন তুলেছেন আরেক বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বিএনপির নামে, দলের নামে বা এই সমাজে কোনো দুষ্কৃতিকারী, কোনো ঘাতক, কোনো ধরনের অপরাধকারী, সমাজ বিরোধী কেউ যেন দলে আশ্রয় না পায়। যদি দেখেন তার এই ঘটনা, সাথে সাথে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। শত শত মানুষের সামনে নৃশংস এ হত্যাকাণ্ড নাড়া দিয়েছে সারা দেশের মানুষকে। দ্রুত দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রতিবাদ হয়েছে বিভিন্ন এলাকায়। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিডফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় শুধু বিএনপি নয়, সরকার ও পুলিশ প্রশাসনকেও দায় নিতে হবে, এই মন্তব্য করেছেন এনসিপির নেতারা। সেই সাথে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিহতে মাঠে থাকারও ঘোষণা তাদের। জুলাই অভ্যুত্থান স্মরণে শনিবার সাতক্ষীরা ও বাগেরহাটে পদযাত্রায় নাহিদ সার্জিসরা বলেন, এইসব ঘটনায় জড়িতদের পরিণতি হবে স্বৈরাচার শেখ হাসিনার মতোই। পদযাত্রার 12তম দিনে শনিবার দুপুরে সাতক্ষীরায় পৌঁছান এনসিপির নেতাকর্মীরা। তীব্র গরম উপেক্ষা করে তাদের স্বাগত জানান স্থানীয় সমর্থকরা। পরে শহীদ আসিফ চত্বরে হয় পথসভা। পরে জুলাই পদযাত্রা নিয়ে বাগেরহাটের রামপালে যান এনসিপির নেতারা। সেখানে পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, 24-এর আকাঙ্ক্ষা পূরণ হয়নি, চাঁদাবাজদের উৎপাত ও সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে। তাই রাজপথ ছাড়ার সময় এখনো হয়নি, চাঁদাবাজদের উৎপাদ এখনো কমে নাই, বরং খুন খাওয়া শুরু হয়েছে। পাথর দিয়ে থেতলে মারার মতো আইএমএ চাইল্ড শুরু হয়েছে। হাসিনা পালিয়ে গেলেও তার সিস্টেম রয়ে গেছে মন্তব্য করেন সদস্য সচিব আক্তার হোসেন। বিচার পরে নির্বাচন আয়োজন করতে হবে। বাংলাদেশের মানুষদেরকে আগের সিস্টেমে রেখে বাংলাদেশের মানুষদেরকে আর প্রতারণা করা যাবে না। সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কিছু রাজনৈতিক দল চাঁদাবাজি টিকিয়ে রাখতে চায়, তবে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর দায় এড়ানোর সুযোগ নেই। পুলিশ প্রশাসন এবং সরকারকে বলবো, এই যে ব্যবসায়ী নিহত হলো, এর দায় কি কেবল একটা দলকে আমরা দিব? সরকার এবং পুলিশকেও এর দায় নিতে হবে। এবং পুলিশ প্রশাসন আজকে যেন মনে হচ্ছে চাঁদাবাজদেরকে ভয় পেয়ে তারা কাজ করে। পরে বাগেরহাটে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর কাউকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সারা দেশে চাঁদাবাজ, খুনি, সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামী। সোহাগ হত্যার বিচার দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচিতে এসব কথা জানান দলগুলোর নেতারা। সম্প্রতি রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনায় তোলপাড় সারা দেশ। এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে নানান কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন।
রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি, দখলদারি, হামলা, খুন ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থেকে মশাল মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করেন সংগঠনটির সভাপতি। পুলিশ বাহিনী এখনো হাসিনার পুলিশের মতো আচরণ করছে বলেও অভিযোগ করেন এই ছাত্রনেতা। ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে আপনার বিভিন্ন মানবিক কাজের রিলস দেখতে পাওয়া যায়, অথচ আপনার যে কাজ বাংলাদেশের জনগণের রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেই কাজে আপনি একদম লবডঙ্কা। আর যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, ছাত্র জনতার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আপনি বিদায় নেন। বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা। রাজধানীর ৭ রাস্তা থেকে মগবাজার পর্যন্ত বিক্ষোভে জামায়াত নেতা ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেন, আওয়ামী লীগের পরে দেশে আরেকটি রাজনৈতিক দল এখন নিজেদের ক্ষমতাসীন মনে করছে। যদি আপনারা কাউকে ভয়ে যদি ধরতে না চান, বিচার করতে না চান, অথবা কোনো কিছু ভেবে থাকেন, তাহলে আপনারা অবিলম্বে ক্ষমতা থেকে পদত্যাগ করুন। যারা নিজেদেরকে চাই ভাবুন, জনগণ তাদের বিরুদ্ধে আজকে থেকে প্রতিরোধ করে তুলবে। চাঁদাবাজ, খুনি, সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বানও জানান জামায়াতের এই নেতা। দেশপ্রেমিক মানুষকে নিয়ে আগামী দিনে একটি ভোটের ঐক্য গড়ে তুলবে ইনশাআল্লাহ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার মতো চাঁদাবাজদেরও বিতাড়িত করার হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংগঠনগুলো। নতুন কাউকে ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন নেতারা। মিটফোর্ডের সোহাগ হত্যা ও চাঁদাবাজির প্রতিবাদে শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মিটফোর্ড হাসপাতালের সামনে নির্মমভাবে হত্যা করা হয় সোহাগকে। এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কয়েকটি ছাত্র সংগঠন। শাহবাগের জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নেতারা। প্রত্যেকটি খুন, প্রত্যেকটি এই যে ঘটনা, হামলার ঘটনা, মামলার ঘটনা, এগুলোর পেছনে একটি রাজনৈতিক ইন্ধন জড়িত। রাজনৈতিক শেল্টার ছাড়া এই ঘটনাগুলো আসলে ঘটতেছে না। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে নেতারা বলেন, ১ মাসের মধ্যে সোহাগ হত্যার বিচার শেষ করতে হবে। জনগণকে নিরাপত্তা দিতে না পারলে ডক্টর ইউনূসকে পদত্যাগ করার আহ্বান জানান তারা। আপনারা আপনাদের রাজনৈতিক ক্যারেক্টারকে পরিবর্তন করেন, ভালো হয়ে যান, আর না হলে এই বাংলাদেশে আপনাদের রাজনীতির ঠিকানা হবে না। আপনি যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে না পারেন, আমাদের জানমাল নিরাপত্তা রাখতে না পারেন, তাহলে অনতিবিলম্বে পদত্যাগ করুন। এই বাংলাদেশের মানুষদের প্রতি যদি আপনার এই চাঁদাবাজের হাত ওঠে, এই বাংলাদেশের মানুষ মেনে নেওয়ার। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র শিবির। সোহাগ হত্যাকাণ্ড মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেন নেতারা। বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বাংলাদেশকে বিতাড়িত করেছে, সেভাবে চাঁদাবাজদেরকেও বিতাড়িত করবে ইনশাআল্লাহ। এছাড়া বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। সোহাগ হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় শনিবার গ্রেপ্তার টিটন গাজীর 5 দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। এদিকে গ্রেপ্তার আরেক আসামি তারেক রহমান রবিন অস্ত্র মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। টিটন গাজীকে আদালতে তুলে 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াস 5 দিনের রিমান্ডের আদেশ দেন। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান সন্দেহভাজন মাহমুদুল হাসান মঈন এবং তারেক রহমান রবিনকে হত্যা ও অস্ত্র আইনের 2 মামলাতেই রিমান্ডে নেওয়া হয়েছে। বুধবার মিটফোর্ড হাসপাতালের কাছে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথর দিয়ে থেতলে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনায় তার বোন কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। এছাড়া পুলিশ অস্ত্র আইনে আরেকটি মামলা করে। দিনাজপুরের হিলিতে চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে
বাসুদেবপুরের মালেকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, শুক্রবার মালেকপাড়া গ্রামের রাব্বি হোসেনের বাড়ি থেকে স্বর্ণ ও নগদ টাকা চুরি হয়। সিসি ক্যামেরায় ফুটেজ দেখে চুরিতে জড়িত একজনকে শনাক্ত করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে বাবলু হোসেন নামের আরেকজনের সম্পৃক্ততাও পাওয়া যায়। পরে বাবলুকে মারধর করলে মৃত্যু হয় তার। এই খবর জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা রাব্বির বাড়িতে হামলা চালায়। এই ঘটনায় জড়িত থাকায় অভিযোগে একজনকে আটক করা হয়েছে। পালিয়েছেন রাব্বি সহ মূল অভিযুক্তরা। দেশে আকস্মিক বন্যার তীব্রতা বেড়েছে। 5 বছরে বড় নদীর তুলনায় ছোট নদী অববাহিকায় বন্যার বিস্তার বেশি হচ্ছে। এই সময় পদ্মা, মেঘনা, যমুনার তুলনায় তিস্তা, কুশিয়ারা, জাদুকাটা, মুহুরী, সিলোনিয়া সহ ছোট নদীতে বন্যা বেড়েছে। পূর্বাভাস কেন্দ্র ও গবেষকরা বলছেন, নাব্যতা সংকট ও প্লাবনভূমি দখলের কারণে দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা। কয়েকদিন পর সিলেট ও রংপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ফেনী জেলার মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার নিচে। এই পানি ছাগলনাইয়া হয়ে ভাটিতে নামছে ধীরে। পূর্ণিমার জোয়ারের কারণে লোকালয়ে ঢোকা পানি কমতে আরও কিছু সময় লাগতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, 2024 সালে ইতিহাসের সবচেয়ে বড় আকস্মিক বন্যার মুখে পড়ে ফেনী। এছাড়া 2022 ও 23 সালে সিলেট, চট্টগ্রামে ভয়াবহ বন্যা হয়। আর করোনার সময় 2021-এ তিস্তায় বড় বন্যা হয়। এই আকস্মিক বন্যা ছিল দীর্ঘস্থায়ী। যে 20 সালের পরে বড় ধরনের কোনো মৌসুমী বন্যা সংঘটিত হয়নি, কিন্তু বেশ অঞ্চল ভিত্তিতে ছোট নদী অববাহিকাতে আকস্মিক বন্যার প্রবণতা দেখা যাচ্ছে। কিছু সেটেলমেন্ট তৈরি হয়েছে রিভার ফ্লাড প্লেনে, এবং ফ্লাড প্লেন কিছু কিছু জায়গায় ন্যারো হয়ে গেছে বা অপ্রশস্ত হয়ে গেছে। তো এই কারণে কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ওয়াটারওয়ে সেটা অতীতের তুলনায় কমে এসেছে। গবেষকেরা বলছেন, মুহুরী ও সিলোনিয়া নদীতে নাব্যতা কমেছে। অপরিকল্পিত বাঁধ দেওয়ার পাশাপাশি দখল হয়ে গেছে নদীর প্লাবনভূমি। যদি ফেনী নদীর ওই জায়গাটায় টেকসই বাঁধ করতেই হয়, তাহলে বলে প্রবাহকে যথেষ্ট জায়গা দিতে হয়। অন্তত 100 মিটার যদি করা যায়, তাহলে এই সাইজের একটা বাঁধ ওইখানে টেকসই হবে। আবহাওয়া অধিদপ্তর বলছে, টানা বৃষ্টির আপাতত 2 দিন বিরতি চলছে। তবে কয়েকদিন পর সিলেট, রংপুর বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। বর্ষার মৌসুমটা আপনার দক্ষিণাঞ্চলেই আছে, এজন্য আমরা কিন্তু বৃষ্টিপাতটা কম পাচ্ছি। তবে আগামী কয়েকদিন এটা দেখা উত্তরের দিকে শিফট করবে, সেই ক্ষেত্রে আমরা উত্তরাঞ্চলের বৃষ্টিপাতের ইয়েটা বেশি পাই। তবে এখন যেটা চলছে আমরা এটা ব্রেক বলতে পারি। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, দেশের সব নদ নদীর পানি এখন বিপদসীমার নিচে বইছে। তাই অন্তত 5 দিন বন্যার ঝুঁকি নেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দর কষাকষির মধ্য দিয়ে শেষ হলো ঢাকা ওয়াশিংটনের দ্বিতীয় দফার আলোচনা। কিছু ক্ষেত্রে ঐক্যমত্য না পৌঁছালেও যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে বলে আশা সরকারের। তবে শুল্ক বিরতিতে আলোচনায় ঠেলামি ছিল বাংলাদেশের, বলছে বিশ্লেষকেরা। এদিকে পাল্টা শুল্কের সংখ্যায় বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশে পিছিয়ে দিয়েছে বিশ্বখ্যাত ওয়ালমার্ট। স্থগিত করেছে বেশ কিছু অর্ডার। গত সপ্তাহে বাংলাদেশ সহ 14টি দেশের পণ্যের ওপর নতুন করে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় বাংলাদেশি পণ্যে 35% পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দেশটির সঙ্গে 3 দিনব্যাপী আলোচনা শেষ হয় শুক্রবার। এ দফার আলোচনায় অমীমাংসিত রয়ে গেছে অনেক বিষয়। বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, শুল্ক ছাড় বিষয়ে আবারও আলোচনায় বসবে 2 দেশ। অর্থনীতিবিদরা বলছেন, আলোচনার জন্য 90 দিন সময় পেলেও বাংলাদেশের দিক থেকে ছিল ঢিলেমি, যার ফলে মাত্র 2% শুল্ক কমাতে সক্ষম হয়েছে বাংলাদেশ। আপনি যদি এই মুহূর্তে আলোচনা করে সমাধান করতে হয়, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের যে বাণিজ্যিক কূটনীতি সেটা কিন্তু দুর্বল। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে, এই 3 মাসের মধ্যে প্রকৃতপক্ষে যারা অংশীজন বলতে হচ্ছে ব্যবসায়িক প্রতিনিধি, তারা কিন্তু নেগোসিয়েশনটা শুধু এক স্টেজে না, ডিফারেন্ট টিয়ারে নেগোসিয়েশন করতে হয়। নেগোসিয়েশন যেটা হচ্ছে এখানে দেখেন, এখানে গিয়েছে 3 জন। পোশাক শিল্প যেটা এখনো 80% এক্সপোর্ট বাংলাদেশের হয়ে থাকে, আমেরিকা ইজ আ সিগনিফিকেন্ট, আমাদের এক্সপোর্ট হয়ে থাকে আমেরিকায়। এখানে বিজিএমএ, বিকেএমএ, বিটিএমএ এদের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। বিদ্যমান শুল্ক হারে মার্কিন বাজারে পণ্য রপ্তানি করতে হলে 50% শুল্ক গুনতে হবে বাংলাদেশকে। এ নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা। প্রধান বাণিজ্য প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের সঙ্গে প্রতিযোগিতায় টেকা কঠিন হবে বলে মনে করছেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্র বর্ধিত হারে আমদানি শুল্ক বসাচ্ছে,
মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তাদের আমদানি করা দ্রব্যের দাম বাড়বে। বায়াররা বলবে যে বাংলাদেশ 50% শেয়ার করতে পারে কিনা, তারা হয়তো 50% দিতে চাইবে। কাজেই সেদিক থেকে চিন্তা করলে আমাদের যারা তৈরি পোশাক এখানে রপ্তানি করেন তারা কিন্তু অতিরিক্ত একটা সক্ষমতার চাপের মধ্যে পড়বে। এদিকে বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ পিছিয়ে দিয়েছে ওয়ালমার্ট, স্থগিত করেছে বেশ কিছু অর্ডার। মার্কিন শুল্ক আরোপ করার ঘোষণা দেওয়ায় এমন ঘটনা ঘটল বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘোষণায় উদ্বেগ বাড়ছে চামড়া খাতের উদ্যোক্তাদের। তারা বলছে নতুন শুল্ক নীতিতে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে রপ্তানিকারকদের। পরিস্থিতির উন্নয়নে কূটনৈতিক আলোচনার পাশাপাশি বিকল্প বাজার খোঁজার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা। বাংলাদেশ থেকে তৈরি পোশাকের পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রপ্তানি হয় চামড়াজাত পণ্য। ট্রাম্প প্রশাসন বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের রপ্তানিতে নতুন করে শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে। এতে উৎকণ্ঠায় আছে এ খাতে রপ্তানিকারকরা। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বছরে 8 থেকে 10 কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়। তবে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে 2023-24 অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্যের পাশাপাশি এ জাতীয় পণ্য রপ্তানি হয়েছে 27 কোটি ডলারের। রপ্তানিকারকরা বলছেন বাড়তি শুল্ক আরোপে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ক্রেতাদের ক্রয়াদেশ কমে যাবে। এতে রপ্তানি কমার আশঙ্কা তাদের। মার্কিন যুক্তরাষ্ট্রে সরাসরি বাংলাদেশ থেকে কোনো চামড়া যায় না, কিন্তু বিষয় হচ্ছে যে চামড়াজাত পণ্য এভেলেবেল এক্সপোর্ট হচ্ছে। সেক্ষেত্রে যদি চামড়াজাত পণ্য এই শুল্কের আওতায় আসে এবং এই শুল্ক দিয়ে এই দেশের থেকে চামড়াজাত পণ্য এক্সপোর্ট করা খুবই কঠিন হবে এবং এটার এফেক্ট সরাসরি ট্যানারিতে পড়বে। বিশ্লেষকরা বলছেন দেশ ও বিদেশে চামড়ার পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। রপ্তানি ধরে রাখতে জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে। পাশাপাশি সরকারকে রপ্তানিতে ভর্তুকির পরিমাণ বাড়ানোর তাগিদ তাদের। 3 মাস আগে আমরা কি চেষ্টা করলাম, গতকাল পর্যন্ত 3টা মিটিং হয়েছে, ফলাফল খুব আশাব্যঞ্জক এখনো না, বাট নেগোসিয়েশন করতে হবে। যদি কোনো ট্যারিফটাকে আমরা সহনীয় করতে পারি, যেটা সহনীয় পর্যায়ের হয়, যেটা নাকি বাস্তবতার মধ্যে আসে, সেই জায়গায় নেগোসিয়েশন ছাড়া আমাদের আর তেমন করার কিছু নেই, কারণ আমরা হলো উৎপাদক দেশ। যুক্তরাষ্ট্রের জুতা ও চামড়াজাত পণ্যের বার্ষিক বাজার $100 বিলিয়ন বেশি। এ বাজার ধরতে পণ্যে বৈচিত্র্য আনার পরামর্শ বিশ্লেষকদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনুমোদনের 6 বছর পর আলোর মুখ দেখছে বগুড়া সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প। মন্ত্রণালয় অর্থ ছাড় করায় শুরু হয়েছে জমি অধিগ্রহণের কাজ। ডুয়েল গেজ রেলপথটি নির্মাণ হলে ঢাকার সঙ্গে দূরত্ব কমবে 112 কিলোমিটার। এতে উত্তরাঞ্চলের কৃষি ও শিল্প ও যাত্রী পরিবহনে নতুন গতি আসবে বলছে এলাকার মানুষ। ব্রিটিশ আমলে সিরাজগঞ্জ থেকে বগুড়ায় সরাসরি চলত ট্রেন, তবে সময়ের ব্যবধানে বন্ধ হয় এই রুট। বর্তমানে পাবনা সান্তাহার হয়ে দীর্ঘ পথ ঘুরে সিরাজগঞ্জ থেকে যেতে হয় বগুড়ায়। সরাসরি রেলপথ চালুর দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করেন স্থানীয়রা। 2018 সালে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্প একনেকে অনুমোদন পায়। প্রকল্পের জন্য 960 একর ভূমি অধিগ্রহণ হবে, যা 420 একর সিরাজগঞ্জে। সম্প্রতি প্রকল্পের জন্য 1900 কোটি টাকা ছাড় করেছে মন্ত্রণালয়। দীর্ঘদিন ধরে শুনতেছি যে সিরাজগঞ্জ বগুড়া রেল লাইন হবে, কিন্তু এখন টাকা জমি গ্রহণ করা হইতেছে, টাকা দেওয়া হয়েছে। এখন সিরাজগঞ্জ থেকে বগুড়া রেল লাইন হয় তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হবে। রেল লাইনটা যাওয়া মানে একটা দেশের সমস্ত যাতায়াত ব্যবস্থা ভালো, সবার জন্য উপকার। রেলপথটি নির্মাণের পর বগুড়া থেকে রাজধানীর দূরত্ব কমবে 112 কিলোমিটার, যাতায়াতের সময় কমবে প্রায় 4 ঘন্টা। এতে উত্তরাঞ্চলে কৃষি ও শিল্প পণ্য ও যাত্রী পরিবহনে নতুন গতি আসবে আশা ব্যবসায়ীদের। আমাদের যারা ব্যবসায়ী তারা অল্প সময়ের মধ্যে তাদের পণ্য সামগ্রী রেলপথে পরিবহন করতে পারবে এবং এটা অনেক সুবিধা হবে। সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে এই রায়পুর স্টেশনে যাতে জংশনটি হয়, এটাই আমার মূল দাবি। জমির মালিকদের ক্ষতিপূরণ দিতে ইতিমধ্যে প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে, জানালেন জেলা প্রশাসক। 720 একর জমি অধিগ্রহণের কার্যক্রম আমরা উদ্যোগ নেই। ইতিপূর্বেই আমরা এর প্রাকৃত মূল্য 1127 কোটি টাকা ধার্য করি। ইতিমধ্যে আমরা 960 কোটি টাকা বাংলাদেশ রেলওয়ে থেকে পেয়েছি। নতুন রেলপথের সাথে সিরাজগঞ্জের 5টি ও বগুড়ার 4টি স্টেশন নির্মাণ করা হবে। এছাড়া বগুড়া ডানিরহাট ও সিরাজগঞ্জ সদরে 2টি নতুন রেল জংশন নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
নাটোরে ঘটছে একের পর এক সড়ক দুর্ঘটনা। চালকদের অসচেতনতা, বেপরোয়া গতি, ওভারটেকিং ও ঝুঁকিপূর্ণ বাক্যে দোষারোপ করছেন স্থানীয়রা। পুলিশের তথ্য বলছে, মে ও জুনে 8টি দুর্ঘটনায় প্রাণ গেছে 21 জনের। গত 20 জুন নাটোর শহরতলির বনবেলঘরিয়ায় বাস সিএনজি সংঘর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত হয় 4 জন। পরদিন শহরে আলাদা দুটি স্থানে দুর্ঘটনায় নিহত হয় 2 জন। পুলিশের তথ্য বলছে, মে ও জুনে নাটোরে সড়ক দুর্ঘটনা হয়েছে 8টি। প্রাণ গেছে 21 জনের আর আহত হয়েছেন অর্ধশত। দুর্ঘটনা দিন দিন বেড়েই চলছে, আর এর প্রধান কারণই হলো অসতর্কতা এবং অদক্ষ চালক যারা ড্রাইভিং লাইসেন্সগুলো পাচ্ছে, তারা সঠিকভাবে ড্রাইভিং লাইসেন্সটা পাচ্ছে না। তারা কোনো প্রশিক্ষণ নাই, ডান বাম জানা নাই, বিভিন্ন সিস্টেম করে তারা ড্রাইভিং লাইসেন্সগুলো পায়। চালকদের অসচেতনতা, বেপরোয়া গতি, ওভারটেকিং ও ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন স্থানীয়রা। দুর্ঘটনা ঘটে অটো, সিএনজি, ভ্যান, রিক্সা এই গাড়িগুলোর কারণে। এই জিনিসগুলো যদি হাই রোড বন্ধ করে, তাহলে আমরা বড় গাড়ি দুর্ঘটনাটা ঘটবে না। এই গতিতে গাড়ি চালানোর জন্য অনেক সময় ব্যালেন্স কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। পুলিশ বলছে, দুর্ঘটনা রোধে আইন অমান্যকারীদের জরিমানা করা হচ্ছে। পাশাপাশি সচেতনতায় নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এই দুর্ঘটনা প্রতিরোধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমাদের স্পেশাল টিমও কাজ করতেছে। আমাদের হাই পুলিশের নির্দেশনা অনুযায়ী আমরা বিভিন্ন জনসংযোগ প্রোগ্রাম করতেছি, পথসভা করতেছি, ওপেন হাউস ডে করতেছি, মাইকিং করতেছি। প্রশাসনের পাশাপাশি যাত্রী ও চালকদের সচেতন হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দূরপাল্লা টেলিযোগাযোগ নীতিমালার অপব্যবহারের অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। শনিবার রাজধানীর একটি হোটেলে টেলিযোগাযোগ খাতের অংশীজনদের সঙ্গে এক আলোচনায় তিনি আরও বলেন, 15 বছরের ফ্যাসিজম থেকে টেলিকম খাতকে মুক্ত করতেই নতুন নীতিমালা করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাজধানীতে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং অবকাঠামো নিয়ে আলোচনার আয়োজন করে টেলিকম সাংবাদিকদের সংগঠন টিআরএনবি। এতে অংশ নেন খাত সংশ্লিষ্টরা। বলেন, নীতিমালার কেন্দ্রে রাখা হবে গ্রাহক স্বার্থ। তবে প্রস্তাবিত টেলিকম নীতিমালায় মোবাইল ফোন সেবাদাতাদের স্থানীয় বিনিয়োগ বাধ্যবাধকতায় উদ্বিগ্ন অপারেটররা। এই সবাই ফেলিওর থেকে রিথট অফ দ্যাট একটা রিফর্ম পলিসি একটা নিয়ে আসবে। এই সমস্যা থেকে আমাদের সবাইকে বের করে নিয়ে আসবে, কিন্তু বাংলাদেশকে বের করে নিয়ে। আমি যদি আরো 2 বছর স্পেন্ড করি এই রিফর্মের উপরে, এর যে খুব ভালো কিছু যে হবে তা না। কারণ এই কিছু কিছু ভালো জিনিস এখানে আসতে হবে, তবে কিছু কিছু ভালো ওখানে আসবে, আবার কিছু খারাপও চলে আসতে পারে। আগামী 10 বছর পরে আমরা দেখতে চাই আমাদের টেলিকম সেক্টরের কত পার্সেন্ট ফরেন ইনভেস্টমেন্ট, কত পার্সেন্ট আমাদের লোকাল ইনভেস্টমেন্ট। নীতিমালা সরকারের এখতিয়ার হলেও এর ভিত্তিতে গাইডলাইন বিটিআরসি করবে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান। বলেন, এখনও প্রায় 2.5 কোটি পরিবার মোবাইল সংযোগের বাইরে। যে অরাজক পরিস্থিতিতে সে হাজির হয়েছিলাম, আমি সেপ্টেম্বর মাসে আমি এসে হাজির হয়েছি। আমার বিটিআরসি ওখানে রক্তাক্ত মানুষকে আমি দেখেছি টেলিকম সেক্টরে ফিজিক্যালি মারামারি শুরু করেছে। হাকিম ভাইকে না থাকে ওরকম একটা পরিস্থিতিতে সবাই চারিদিক থেকে বলছিল আপনার স্টাফ হয়ে আছে, নিড টু চেঞ্জ, এবং এই চেঞ্জের আর্জেন্সিটা তখন অনেক ছিল। ফ্যাসিজম থেকে টেলিকম খাতকে মুক্ত করতেই নতুন নীতিমালা করা হচ্ছে জানিয়ে ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, যৌক্তিক পরামর্শগুলো বিবেচনা করা হবে। আমি মনে করি এই পলিসিগুলো যদি আপনারা ফলো করেন, ইট উইল ডু বেটার, ইট উইল সার্ভ বেটার। ইনইকুয়ালিটির কথা বলেছি। ইনইকুয়ালিটির কথা কেন বলেছি? আপনি যদি 5G শহরের কয়েকটা এলাকায় যদি সাইট বসায় 5G ওপেন করে দেন, উইল ইট ব্রিং ইনইকুয়ালিটি? নতুন টেলিকম নীতিতে খাত সংশ্লিষ্টদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে জানিয়ে তা কাটাতে উদ্যোগী হতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন এলাকায় মানুষের আক্রমণে প্রায় ঘটছে হাতি মৃত্যুর ঘটনা। তবে রাঙামাটির বরকল ও লংগদুতে নেই এমন ঘটনা, বরং এই এলাকাটিতে অভয়ারণ্য হয়ে উঠেছে এই প্রাণীর জন্য। এজন্য বন্য হাতি সুরক্ষা এবং মানুষকে সচেতন করছে এলিফ্যান্ট রেসপন্স টিম। উপযুক্ত পরিবেশের কারণে বাড়ছে হাতির সংখ্যা। রাঙামাটির বরকলের পাহাড়ের এক পালে বিচরণ করছে 8টি হাতি। দলে 5টি বয়স্ক হাতির সঙ্গে রয়েছে একটি কিশোর ও 2টি সদ্যজাত শাবক। বনের খাবার সহ এসব প্রাণীর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয় বাড়ছে তাদের সংখ্যা।
চট্টগ্রাম, কক্সবাজার, শেরপুর সহ বিভিন্ন এলাকায় মানুষের আক্রমণে মৃত্যু হচ্ছে হাতির। তবে রাঙ্গামাটির বরকল ও লংগদুতে ৬ বছরে নেই এমন কোনো ঘটনা। হাতির জীবন সুরক্ষায় এবং মানুষের ক্ষতি এড়াতে কাজ করছে এলিফ্যান্ট রেসপন্স টিম। সবসময় চেষ্টা করি যাই এটারে আমরা সুরক্ষা রাখার জন্য। যদি গভীর জঙ্গল থেকে এলাকায় ঢুকে যায় সাথে বাইর করে দিই। আমাদের এখানে শুকনো মৌসুমটা খাদ্য থাকে না, তখন বেশি লোকালয়ে ঢুকে পড়ে হাতিগুলো, ঢুকে মানুষকে ক্ষতি করে। প্রাণী গবেষকরা বলছেন বনের খাবার, লেকে পর্যাপ্ত পানি ও বসতি কম হওয়ায় এলাকাটি হাতির বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে। হাতির সাথে মানুষের দ্বন্দ্ব কমাতে ক্ষতিগ্রস্তদেরও পুনর্বাসনের আওতায় আনার পরামর্শ তাদের। স্থানীয়দের সম্পৃক্ত করে এলিফ্যান্ট রেসপন্স টিম এবং অন্যান্য যারা সাধারণ গ্রামবাসী আছেন তাদেরকে সম্পৃক্ত করে এবং উদ্বুদ্ধ করে আমরা যদি এই দ্বন্দ্বটাকে কমিয়ে আনতে পারি তাহলে হাতি হয়তো দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা যাবে। বন বিভাগ জানিয়েছে গত ৫ বছরে হাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া সহ দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়ন চলছে। প্রশিক্ষণ দেওয়া হবে এলিফ্যান্ট রেসপন্স টিমকে, তাদের লজিস্টিক্স কিছু দেওয়া হবে, পাশাপাশি গবেষণাও করা হবে এবং এই যে হাতি মানুষ সংঘাত যেন কমে যায় সেই বিষয়ে কাজ করা হবে। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতায় বরকল ও লংগদুতে ১৪টি এশিয়ান বন্য হাতি রয়েছে বলে জানিয়েছেন প্রাণী গবেষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।